সময় হেসে খেলে পার করলে বড় ক্ষতি হবে, প্রধানমন্ত্রীর সতর্কবার্তা, জনগণকে মূল্যায়নের আহ্বান। নোংরা পরিবেশের দায়ে আদ্দিন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানার রক্ত সংরক্ষণেও গাফিলতি। রামিসা হত্যার বিচার শুরু কাল, আইনমন্ত্রী। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকারি দলের, জামায়াত এনসিপি নেতাদের অভিযোগ। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, তা হেসে খেলে পার করলে দেশ ও জনগণের বড় ক্ষতি হয়ে যাবে, এমন সতর্কবাণী উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার মতোই দেশ পরিচালনার চেষ্টা করছে বর্তমান সরকার। তিনি বলেন, বর্তমান সরকারকে জনগণের দৃষ্টিতে সফল হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির আয়োজনে আলোচনার শিরোনাম বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে শাহাদাত বার্ষিকীর এমন আয়োজনে অংশ নেন শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। যখন দিশেহারা বাবা এবং দলের প্রতিষ্ঠাতা দুই আঙ্গিকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নানান প্রসঙ্গ তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সমাজে পারিবারিক সামাজিক শিক্ষার অভাবের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করেই দেশ পরিচালনা এবং হারানো মূল্যবোধ ফেরাতে চায় সরকার। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। সরকার প্রধান বলেন, একটি বিধ্বস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি, তাই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, যা পূরণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। ঢিল কোন গাছে মারে মানুষ? আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে। বিএনপি চেয়ারম্যান বলেন, জনরায় দেওয়ার পর বিএনপির ইশতেহারই এখন দেশবাসীর ইশতেহার। 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব নাগরিক সহযোগিতা করলেই সরকার সফল হতে পারবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নোংরা পরিবেশ এবং খাদ্যে ময়লা থাকার অভিযোগে রাজধানীর আদ্দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল আদ্দিন হাসপাতালে পরিদর্শনে যায়। অভিযান শেষে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিরাপদ খাদ্য আইনে 2 লাখ এবং ভোক্তা অধিকার আইনে 1 লাখ সহ মোট 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, হাসপাতালটির রক্ত সংরক্ষণের ফ্রিজগুলোতে একটি ছাড়া বাকিগুলোতে টেম্পারেচার মিটার পাওয়া যায়নি। এর হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবেশের সময় ভিডিও করতে বাধা দিলে হাসপাতালের কর্মী ও সাংবাদিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। আসলে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে, সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে। কাল শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান।
আর এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারের সবটুকু ক্ষমতা প্রয়োগ করা হবে। আগামীকাল কোর্ট খুললেই প্রথম দিনেই মামলাটির গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। 17 বছরে দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পরিদর্শনে এসে একথা বলেন মন্ত্রী। যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করে সন্ত্রাসীরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের পাঠানো রিপোর্ট, ক্যামেরা ছিলেন সুমন গোস্বামী। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সলিমপুরে সন্ত্রাসীরা যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করে রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো? তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়? তাদের সাথে কারা জড়িত? এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত? এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। সন্ত্রাসীদের পেছনে কাদের মদত রয়েছে সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত 17 বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি অথবা রাজনীতির দুর্বৃত্তায়ন যাই বলি, তার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্র গঠিত হয়েছিল। সেটার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি, এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। তার জন্য আমরা আইনি সংস্কার করছি। জঙ্গল সলিমপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সাথে ছিলেন। এনটিভি নিউজ ডেস্ক। যারা ধর্মের নামে ব্যবসা করে তাদের দেশের মানুষ পছন্দ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এদেশের মানুষ ধর্মভীরু হলেও যারা জান্নাতের টিকিট বিক্রি করে তাদের প্রত্যাখ্যান করে। জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সীমান্ত হত্যা ও ভিনদেশি আগ্রাসনের বিরুদ্ধে সরকার সোচ্চার জানিয়ে রিজভী বলেন, গত 17 বছর সাংস্কৃতিক অঙ্গনের কেউ সীমান্ত হত্যা নিয়ে মুখ খোলেননি। দেশে শিশু হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সংসদে বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার 14 গ্রামে উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর তাহের আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত বলেও জানান তিনি। রাজধানীর পল্লবীর কালশির বাউনিয়াবাদ বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এনসিপির নেতৃবৃন্দ। এ সময় ঢাকা মহানগর উত্তর এনসিপির উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। নেতারা বলেন, বস্তি উচ্ছেদের প্রয়োজন হলে তা অবশ্যই পূর্ব নোটিশ দিয়ে করতে হবে। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগুন লাগিয়ে বস্তি উচ্ছেদের চেষ্টা করা হয়েছে, যা একটি পরিকল্পিত চক্রান্ত হতে পারে। উচ্ছেদ অভিযান ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ক্ষোভ থেকেই এই আগুন লাগানো হয়েছে কিনা সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। এবারে সারা দেশে 56.5 লাখ চামড়া সংরক্ষিত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেছেন, এই সংখ্যা সরকারের প্রত্যাশার চেয়েও বেশি।
বিকেলে সিলেটের মুসলিম সাহিত্য সংসদে মহানগর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় একথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার বিভাগীয় শহরগুলোতে স্লটার হাউস নির্মাণের কথা ভাবছে, তাতে আরও বেশি চামড়া সংরক্ষণ সম্ভব হবে। এছাড়া রাজধানীর ক্ষতিগ্রস্ত ট্যানারি ব্যবসায়ীদের প্রণোদনা দেবে সরকার। মন্ত্রী জানান, ওসমানী বিমানবন্দরকে আঞ্চলিক যোগাযোগের হাবে পরিণত করা হবে। সিলেট থেকে ভারতের গুয়াহাটি রুটে শিগগিরই চালু হবে সরাসরি ফ্লাইট। যে সমস্ত ট্যানারিগুলি ঝরে পড়েছে, ব্যবসা শুরু করতে পারেনি, এবং তাদের মধ্যে যাদের এখনো উদ্যম আছে, সক্ষমতা আছে, তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করব। তারা যাতে নিজেরা ইটিপি স্থাপন করে সেই জন্য কারিগরি এবং আর্থিক সহযোগিতা দিব সরকারের পক্ষ থেকে। সাভারে যতগুলি প্রতিষ্ঠান ব্যবসা করবে, যতগুলি ট্যানারি, প্রত্যেকটাকে আমরা এলজিডব্লিউ গোল্ড ক্যাটাগরিতে নিয়ে যাব। এটি হবে আমাদের আগামী দিনের থ্রেশহোল্ড, যাতে যারা পণ্য বিক্রয় করবেন, রপ্তানি করবেন দেশের বাইরে, তারা যেন তাদের এই পণ্যের সর্বোচ্চ বিনিময় পান, সেটি ইনশাল্লাহ আগামী দিন নিশ্চিত করব। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং হানিফ পরিবহনের স্বত্বাধিকারী কফিল উদ্দিন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও বিএনপি সাভার থানার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। নগর জীবনে ঈদের ছুটি নিয়ে আসে প্রশান্তির পরশ। ঈদের ছুটির শেষ দিন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দেখা মেলে নানা শ্রেণী পেশার মানুষের বাড়তি উপস্থিতি। HM মেহেদি হাসানের রিপোর্ট। বাঁশির সুরে এভাবেই মেতে ওঠেন 3 কর্মজীবী বান্ধবী। ব্যস্ত জীবনে একখণ্ড ছুটির অবসর উপভোগে ছুটে এসেছেন রাজধানীর জিয়া উদ্যানে। ঈদের ছুটিতে সবাই আমরা এক জায়গায় হই, অন্যরকম একটা আনন্দ। এমনি সময় যেখানে 1 ঘন্টা লাগে, এখানে আমি 10 মিনিটে চলে আসছি। ঈদের দিন, ঈদের পরের দিন বাসায় গেস্ট আসছে, তাদেরকে আপ্যায়ন করলাম। আর এই 2 দিন শুধু নিজের জন্য আর বন্ধুদের জন্য। গ্রীষ্মের খরতাপে সবুজ প্রকৃতির সান্নিধ্য এখানে আগতদের যেন ক্ষণিকের জন্য ভুলিয়ে দেয় মনের সব যাতনা। সঙ্গে কৃষ্ণচূড়ার লাল যেন মনকে আরও রাঙিয়ে তোলে। পরিবার প্রিয়জন নিয়ে ঘোরাঘুরির এমন সুযোগ হাতছাড়া করতে চান না নগরবাসী। কর্মব্যস্ত জীবন লাইফ লিড করি, সো এখন এই ঈদের ছুটিতে একটু প্রশান্তি, একটু শান্তি পাওয়া যাচ্ছে। পার্কে আসলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘোরা করার জন্য, মনটা যেন ফ্রেশ হয়। শুধু জিয়া উদ্যান নয়, ঈদের ছুটির সেই দিনে রাজধানীর শিশু পার্ক, চিড়িয়াখানা, হাতির ঝিল সহ পুরো শহরে আনাচে কানাচেও প্রিয়জন নিয়ে বের হন নগরবাসী। HM মেহেদি হাসান, NTV নিউজ, ঢাকা। স্যান মেরিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেললেও র্যাঙ্কিংয়ে 30 ধাপ এগিয়ে বাংলাদেশ। ফলে জয় ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ ডিফেন্ডার তপু বর্মন, জানাচ্ছেন নিলয় মজুমদার। স্যান মারিনো আয়তনের দিক থেকে ইউরোপের 3য় ক্ষুদ্রতম দেশ। ফুটবল পরিসংখ্যানেও খুব একটা এগিয়ে নেই। ফিফা র্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা দলটির বিপক্ষেই প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা পেতে যাচ্ছে বাংলাদেশ। স্যান মারিনোর উদ্দেশ্যে যাত্রার আগে 30 ধাপ পিছিয়ে থাকা দলটির বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো ফলাফল হতাশার হবে কিনা সে প্রশ্নের উত্তরও দিয়েছেন তপু বর্মন। অবশ্যই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হব, কারণ র্যাঙ্কিংয়ে আমরা তাদের থেকে প্রায় 30 ধাপ এগিয়ে আছি। এবং যাই হোক, আপনার তারা কিন্তু অনেকগুলো প্লেয়ার ইউরোপে খেলে এবং তাদের ম্যাক্সিমাম ম্যাচ থাকে কিন্তু ইউরোপ টিমের সাথে। ডেফিনেটলি আমরা ওইভাবে আগাবো এবং আমরা ওইভাবে প্ল্যান নিয়ে যাচ্ছি। এবং আসলে যেটা আমি শুরুতে বলছি যে আমরা এই জয়টা আমাদের দেশবাসীকে ঈদ উপহার দিতে চাই। থমাস ডুলির অধীনে 4 দিন অনুশীলন করেছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে স্বাধীনতা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে খেলোয়াড়দের মন জয় করেছেন এই মার্কিন কোচ। একটু ডিফারেন্ট, মেবি কভার একটু more tactical in a way, and this coach is a bit more gives more freedom in some aspects. So he likes passing on the ground to be aggressive and pressing. So I think we have the players to do that, and we'll show that.
2 জুন দলের সাথে যোগ দেবেন হামজা চৌধুরী, সমিত সোম ও জায়ান আহমেদ। 5 তারিখ অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার ম্যাচটি। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।